বাঁচলে গাজী আর মরলে শহীদ, বাঁচলে ভূখণ্ড আমাদের, মরলে জান্নাত। বিশেষ করে যারা মনে করে যে 100 দিন শিয়ালের মতো বাইচে থাকা লাভ নাই, বাঘের মতো 3 দিন বাঁচবো বা সিংহের মতো 5 দিন বাঁচবো, তারা এটা কোনোভাবে মেনে নিতে পারতেছে না। মাত্র 17 দিনের মধ্যে নজিরবিহীন ব্যর্থতার মুখে বিএনপি সরকার। আপনি অবাক হবেন যে বিএনপি কতটা ব্যর্থ সরকার। জনগণের উদ্দেশ্যে জরুরি সতর্ক বার্তা দিচ্ছি, বিএনপি এই দেশ ধ্বংস করবে। বাংলাদেশে দুর্ভিক্ষ আসতে পারে, অন্ধকারে থাকতে হবে। নিজের ঘরের বন্ধুদের কাছেই অচ্ছুত হয়ে গেছে। বিশ্বাস হচ্ছে না? তাহলে গত 72 ঘন্টার দিকে একবার তাকান, মাত্র 3টে দিন, আর এই 3 দিনেই জিও পলিটিক্সের পুরো দৃশ্যপটটা যেন একেবারে ওলট পালট হয়ে গেছে। একটার পর একটা ব্রেকিং নিউজ এসেছে। কিন্তু যেটা সবচেয়ে বড় সেটা কি? সংস্কার, নতুন আইন কানুন, আগের সিস্টেম বাতিল করা। সে আগের সিস্টেম তো বাতিল করলেন না, আমাদের গণভোটের কোনো অধিকার পাইলাম না, যার জন্য প্রশ্ন রেখা গেলাম, সুন্দরভাবে কি দেশ চালাইতে পারবেন? প্রশ্ন উঠছে, সত্যিই কি উপদেষ্টা পদে থেকে সৈয়দা রেজওয়ানা হাসান এবং খালিলুর রহমান ভোট ইঞ্জিনিয়ারিং করেছেন? আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি আবারও নতুন করে নির্বাচন হতে পারে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। রাজনীতির সমীকরণে কি সবসময় 2 আর 2 4 হয়, নাকি কখনো সেই সমীকরণ গভীর ষড়যন্ত্রের মাধ্যমে পাল্টে দেয়া হয়? ভাবুন তো, যাকে আপনি ভাবছেন পরিবেশের পরম বন্ধু, তিনি আসলে পর্দার আড়ালে বুনছেন ক্ষমতার এক বিষাক্ত জাল। যাকে বসানো হয়েছে ছাত্র জনতার বিপ্লবের আমানত রক্ষা করতে, তিনি কি আসলে বিদেশি কোনো প্রেসক্রিপশনের ডিপ স্টেট এজেন্ট? মধ্যরাতে নিজের স্বামীর রহস্যময় অপহরণ, মুক্তিপণের বদলে পকেটে 300 টাকা ফেরত পাওয়া আর এক অবিশ্বাস্য রাজনৈতিক স্বীকারোক্তি, সবই কি এক বিশাল মাস্টারমাইন্ড প্ল্যানের অংশ? আজ উন্মোচন হবে এক রক্তহীন করা সত্য। পরিবেশ রক্ষালয়ের আড়ালে কিভাবে তৈরি হয়েছিল এক রাজনৈতিক শক্তিকে সমূলে বিনাশ করার ভয়াবহ নীল নকশা। আপনি কি প্রস্তুত এক গভীর ষড়যন্ত্রের মুখোমুখি হতে? বাংলাদেশের সুশীল সমাজের ড্রয়িং রুমে সৈয়দা রিজওয়ানা হাসান এক অতি পরিচিত নাম। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বা বেলার প্রধান নির্বাহী হিসাবে তাকে সবাই জানত জল, মাটি আর মানুষের অকৃত্রিম আইনজীবী হিসাবে। কিন্তু এই পরিচিতির আড়ালে লুকিয়ে আছে এমন কিছু অধ্যায় যা শুনলে যে কারো শরীর শিহরে উঠবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার অনেক আগে থেকেই তাকে ঘিরে জমে উঠেছিল রহস্যের ঘন কুয়াশা। একজন পরিবেশবাদী নেত্রী যখন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, যোগ্যতা নাকি কোনো বিশেষ মহলের আনুকূল্য? তার এই উত্থানের পেছনে কি কোনো সুদূর প্রসারী রাজনৈতিক এজেন্ডা কাজ করছিল? তথাকথিত নিরপেক্ষতার আড়ালে তিনি আসলে কার হয়ে কাজ করছিলেন তা নিয়ে এখন জনমনে প্রবল সন্দেহ দেখা দিয়েছে। বিশেষ করে তার অতীত কর্মকাণ্ড এবং বর্তমানের কিছু হঠকারী সিদ্ধান্ত এই রহস্যকে আরও ঘনীভূত করেছে। রিজওয়ানা হাসানের জীবনের সবচেয়ে বিতর্কিত ও রহস্যময় ঘটনাটি ঘটেছিল 2014 সালের 16 এপ্রিল। দিন দুপুরে জনসম্মুখ থেকে তার স্বামী আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে যাওয়া হয়। সে সময় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়, একজন প্রভাবশালী আইনজীবীর স্বামীকে কেন তুলে নেওয়া হলো, কারা ছিল এর পেছনে? কিন্তু গল্পের টুইস্ট আসে 35 ঘন্টা পর। অপহরণকারীরা তাকে ছেড়ে দেওয়ার সময় তার পকেটে উল্টো 300 টাকা দিয়ে দেয়, যাতে তিনি সিএনজি ভাড়া করে বাসায় ফিরতে পারেন। কোনো মুক্তিপণ নেওয়া হয়নি, কোনো নির্যাতন করা হয়নি। এটি কি কোনো স্রেফ অপহরণ ছিল, নাকি জনমনে সিম্পেথি আদায়ের এক সূক্ষ্ম নীল নকশা? রিজওয়ানা হাসান তখন টেলিভিশন ক্যামেরার সামনে প্রচণ্ড আবেগঘন পারফরমেন্স করেছিলেন। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, স্বামীকে ফেরত পাওয়ার পর অপরাধীদের ধরার ব্যাপারে তার কণ্ঠে ছিল এক বিচিত্র শীতলতা। তিনি বলেছিলেন, সবচেয়ে বড় চাওয়া হচ্ছে তাকে ফেরত পাওয়া। কে এই অপরাধ করেছে সেটা আমরা পরবর্তীতে দেখব। অথচ সেই পরবর্তীতে আর কোনোদিন আসেনি। এই অদ্ভুত অপহরণ নাটকটি কি কোনো বড় সত্য ঢাকা দেওয়ার ঢাল ছিল? গত বছর তরুণ নেতা রাশেদ খানের এক ফেসবুক পোস্ট এই আগুনের শিখাকে আরও উস্কে দেয়। সেখানে দাবি করা হয়েছিল রিজওয়ানার স্বামী আসলে আওয়ামী লীগের প্রভাবশালী ও বিতর্কিত নেতা নসরুল হামিদ বিপুর লুটেরা সম্পদের পাহারাদার। এই যোগসূত্র কি প্রমাণ করে না যে বিপ্লবের দাবিদার এই নারী আসলে দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের সাথে সখ্যতা বজায় রেখে চলেছেন? উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর রিজওয়ানা হাসান যে কয়টি পদক্ষেপ নিয়েছেন তার প্রতিটিই ছিল চরম বিতর্কে ঘেরা। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল পলিথিন নিষিদ্ধের ঘোষণা। পরিবেশ রক্ষার নামে এটি এক মহৎ উদ্যোগ মনে হলেও এর পেছনের প্রস্তুতি ছিল শূন্য। কোনো টেকসই বিকল্প ব্যবস্থা না করেই হুট করে পলিথিন বন্ধ করার সিদ্ধান্তে ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসেছেন। বাজারে পলিথিন বন্ধ না হলেও পলিথিন কোম্পানিগুলোতে চাঁদাবাজি বহুগুণ বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এখন আমরা এই প্রতিবেদনের সেই পর্যায়ে পৌঁছেছি যা শুনলে আপনার বিবেক স্তব্ধ হয়ে যাবে। রিজওয়ানা হাসান নিজেই ফাঁস করে দিয়েছেন তার
তার আসল মিশনের গোপন অধ্যায়। তিনি কি আসলে পরিবেশের কাজ করতে এসেছিলেন নাকি কোনো রাজনৈতিক দলকে নির্মূল করতে? সত্যের এই লড়াইয়ে আমাদের সাহস জোগাতে এবং পর্দার আড়ালের প্রতিটি গোপন নীল নকশা সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করে সত্য ছড়িয়ে দিন। একটি বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে রিজওয়ানা হাসান অবলীলায় স্বীকার করেছেন যে তার এবং তার সরকারের মূল কাজ ছিল একটি বিশেষ রাজনৈতিক শক্তিকে অর্থাৎ জামায়াতে ইসলামীকে কোনোভাবেই মেইনস্ট্রিম বা মূলধারার রাজনীতিতে আসতে না দেওয়া। তিনি দম্ভের সাথে বলেছেন, তাদের আমরা মেইনস্ট্রিম হতে দেই নাই। রিজওয়ানা হাসানের এই স্বীকারোক্তি কেবল একটি বক্তব্য নয়, এটি একটি গণতান্ত্রিক দেশের জনগণের রায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। একজন উপদেষ্টা কিভাবে একটি নির্দিষ্ট দলকে নির্বাচনে আসতে বাধা দেওয়ার কথা বলেন? এর মানে কি এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক গভীর ইঞ্জিনিয়ারিং বা কারচুপির ছক আগে থেকেই চূড়ান্ত ছিল? জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ তাহের এক সংবাদ সম্মেলনে অত্যন্ত কড়া ভাষায় এর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি রিজওয়ানা হাসানকে সরাসরি রাজসাক্ষী হিসেবে অভিহিত করেছেন। তাদের দাবি, রিজওয়ানা নিজেই স্বীকার করেছেন যে তারা নির্বাচনকে প্রভাবিত করার জন্য ডিসি, এসপি ও প্রিসাইডিং অফিসার নিয়োগের মাধ্যমে একটি সুনির্দিষ্ট ফল বের করে আনার কাজ করেছিলেন। এটি কি কেবল মির্জাফরি নয়, এটি কি জনগণের সাথে করা চরম গাদ্দারি নয়? শুধু রিজওয়ানাই নন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকেও এই ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিযুক্ত করা হয়েছে। ব্যারিস্টার শাহরিয়ারের বিশ্লেষণ অনুযায়ী রিজওয়ানা হাসান কোনো বিচ্ছিন্ন চরিত্র নন, তিনি আসলে ডিপ স্টেটের হয়ে কাজ করছেন। ভারতের প্রেসক্রিপশন বা অন্য কোনো বহিঃশক্তির এজেন্ডা বাস্তবায়ন করাই ছিল তার মূল লক্ষ্য। রিজওয়ানার এই বক্তব্য প্রমাণ করে যে এই সরকার আসলে জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিতে এক ভয়াবহ নীল নকশা তৈরি করেছে। কেন রিজওয়ানা হাসানকে এই সময়ে এমন কথা বলানো হলো? এর পেছনে রয়েছে এক গভীর ভূ রাজনৈতিক সমীকরণ। ভারতের গোয়েন্দা সংস্থা বা পশ্চিমা লবিস্টরা বাংলাদেশে এমন একটি পরিস্থিতি চায় না যেখানে একটি দেশপ্রেমিক শক্তি ক্ষমতায় আসুক। তারেক রহমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং জামায়াতের তৃণমূল পর্যায়ের শক্তি তাদের জন্য এক বড় দুশ্চিন্তা। তাই রিজওয়ানাদের মতো চরিত্রদের ব্যবহার করে এক ধরনের বয়ান তৈরি করা হচ্ছে। ব্যারিস্টার শাহরিয়ারের মতে এটি আসলে একটি ফাঁদ। জুলাই সনদের বৈধতা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন মানুষের নজর সরানোর জন্য জামায়াতকে উস্কে দেওয়া হচ্ছে। রিজওয়ানা আজ স্বীকার করছেন তারা নির্বাচন প্রভাবিত করেছেন, 2 দিন পর হয়তো বলবেন তারা অন্য কোনো অঘটন ঘটিয়েছেন। এটি আসলে সাধারণ মানুষের মনে এই ধারণা ঢুকিয়ে দেওয়া যে আওয়ামী লীগের সময়ও ভোট চুরি হতো, এখনো হচ্ছে, অর্থাৎ আগেই ভালো ছিলাম, এই বয়ান প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য। ডক্টর ইউনুস আন্তর্জাতিকভাবে সমাদৃত হলেও তার উপদেষ্টা পরিষদের ভেতরে থাকা এই মাস্টার মাইন্ডগুলো তাকে বিতর্কিত করে তুলছে। রিজওয়ানা হাসানের এই মির্জাফুরি আচরণ ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে এক বড় ধরনের প্রতিবিপ্লবের জন্ম দিতে পারে। একজন সাংবাদিক হিসেবে আমাদের বিশ্লেষণ বলছে, খলিলুর রহমানের উত্থান কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ছিল অত্যন্ত সুনিপুণভাবে পরিকল্পিত একটি রিওয়ার্ড বা পুরস্কার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার সময় একটি নীতিগত বাধ্যবাধকতা ছিল, কেউ পরবর্তী কোনো রাজনৈতিক সরকারে মন্ত্রী হতে পারবেন না। কিন্তু খলিলুর রহমান সাহেব সেই শপথের কফিনের শেষ পেরেক ঠুকে দিয়ে প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আবির্ভূত হলেন। কেন এই নজিরবিহীন নিয়ম লঙ্ঘন? উত্তরটা লুকিয়ে আছে লন্ডনের সেই রুদ্ধদ্বার বৈঠকগুলোতে। গোয়েন্দা সূত্র এবং রাজনৈতিক মহলের বিশ্লেষণ অনুযায়ী খলিলুর রহমান লন্ডনে বসে বর্তমান ক্ষমতাসীন দলের সাথে একটি অলিখিত চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। তার কাজ ছিল অন্তর্বর্তীকালীন সরকারে থেকে প্রশাসনকে এমনভাবে সাজানো যাতে একটি নির্দিষ্ট দল বিপুল ভোটে জয়লাভ করতে পারে। আর এই মাস্টার সার্ভিসের প্রতিদান হিসেবেই তাকে আজ পররাষ্ট্রমন্ত্রীর গদিতে বসানো হয়েছে। একটি নির্বাচন কিভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়, আমাদের এই প্রতিবেদনে আমরা সেই ভয়াবহ পদ্ধতির গভীরে গিয়েছি। 12ই ফেব্রুয়ারি বাহ্যিকভাবে নির্বাচনটি শান্তিপূর্ণ মনে হলেও সন্ধ্যা হওয়ার সাথে সাথেই খবর আসতে থাকে কেন্দ্র দখলের, জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া এবং প্রিসাইডিং অফিসারদের সরাসরি সহযোগিতায় ব্যালট কাটার যে চিত্র উঠে এসেছে তা যে কোনো গণতান্ত্রিক মানুষের জন্য হিম হওয়ার অবস্থা তৈরি করবে। প্রশাসনের এই নগ্ন দলীয়করণ কি একদিনে সম্ভব হয়েছে? না, এটি ছিল খলিলুর রহমান এবং তার সহযোগীদের তৈরি করা একটি মেটিকিউলাস ডিজাইন। প্রায় 53টি আসনে জামায়াতে ইসলামের পক্ষ থেকে অফিসিয়াল অভিযোগ দাখিল করা হলেও সেগুলোকে হিমাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ পর্দার আড়ালের মাস্টারমাইন্ডরা জানতেন যদি নিরপেক্ষ তদন্ত হয় তবে তাদের পুরো নীল নকশা তাসের ঘরের মতো ধসে পড়বে। জাতি জানতে চায় এই ইঞ্জিনিয়ারিংয়ে আর কারা জড়িত ছিল। রেজওয়ানা হাসান এবং খলিলুর রহমান কি কেবল হিমশৈলের চূড়া মাত্র? এই ষড়যন্ত্র কি পুরো সরকারের সম্মতিতে হয়েছে, নাকি এটি ছিল প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর কাজ? মাত্র 17 দিনের মধ্যে নজিরবিহীন ব্যর্থতার মুখে বিএনপি সরকার। আপনি অবাক হবেন যে বিএনপি কতটা ব্যর্থ সরকার। জনগণের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা দিচ্ছি, বিএনপি এই দেশ ধ্বংস করবে। বাংলাদেশে দুর্ভিক্ষ আসতে পারে, অন্ধকারে থাকতে হবে, না খেয়ে মরতে হবে, নিম্নআয়ের মানুষ সবকিছু রিজার্ভ শূন্য করে ফেলবে এরা। বাংলাদেশ একটা কিয়ামতের মতো একটা অবস্থা দেখবেন, শাসন করতে পারবে না, কোনো যোগ্যতাই নেই। একটা ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে বাঁচিয়েছিলেন ইউনুস গাদ্দারি করেছেন এট দ্য এন্ড অফ দ্য ডে, কারচুপি নির্বাচন দিয়ে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে। কিন্তু ইউনুসের শাসন ছিল বাংলাদেশের ইতিহাসে জীবন রক্ষাকারী শাসন। বাংলাদেশ ধ্বংস হয়, রিজার্ভ নাই, দেউলিয়া হয়ে যাওয়ার মতো একটা দেশ। দেউলিয়া বুঝেন? দেউলিয়া কি কথাটা অনেকে ব্যবহার করেন, কিন্তু
এই কথায় কথায় আসলো একটু বলি, সেখানে যে একটা টার্ম, লিগাল টার্ম, দেউলিয়া এটা একটা লিগাল টার্ম। দেওয়ানি কার্যবিধিতে এই দেউলিয়া শব্দটা আছে, দেওয়ানি আইনে এবং কোম্পানি আইনেও এই দেউলিয়া আছে। যে আপনি যদি এরকম হন যে আপনি অনেক দেনা, আপনার দেনার পরিমাণ, ঋণের পরিমাণ আপনার মোট সম্পত্তির চাইতে বেশি হয়ে গেছে, তার মানে আপনি এত টাকা দেনা হয়েছেন যেভাবেই হোক না কেন, যে আপনার টোটাল সম্পত্তির চাইতে আপনার দেনার পরিমাণ বেশি, তখন আপনি চাইলে অথবা অন্য কেউ চাইলে আবেদন করতে পারবে কোর্টের কাছে যে একে দেউলিয়া ঘোষণা করা হোক। তখন কোর্ট যদি সবকিছু বিবেচনায় দেখে যে না, এর ঋণের পরিমাণ মোট সম্পত্তির চাইতেও বেশি, তখন দেউলিয়া ঘোষণা করে। দেউলিয়া ঘোষণা করার পর সে ঋণ থেকে মাপ পেয়ে যায়। তখন সম্পত্তি যা আছে ওইগুলো একটা নিয়ম অনুযায়ী, চুক্তি বা অগ্রাধিকার অনুযায়ী বন্টন করা হয়, মানে ওইগুলো বিক্রি করে দেনা দিয়ে দেওয়া হয়। কিন্তু সবাইকে দেওয়া তো সম্ভব না, কারণ তার ঋণের পরিমাণ মোট সম্পত্তি থেকে বেশি। এখন বাকি টাকা যে বেশি, যে এত টাকা ঋণ দেওয়া সম্ভব না, ওই দেউলিয়া ঘোষণা করার ফলে সে এটা থেকে মাপ পায়। এমন এটা মানবিক একটা আইন। দেউলিয়া আইনকে বলা হয় একটা মানবিক আইন। কেন? সে দেনা থেকে মুক্তি পায়। দেউলিয়া ঘোষিত হলে তার আর কোনো দায় থাকে না। সম্পত্তি বিক্রি করে ঋণ যতটুকু দেওয়া যায় এতটুকু দেওয়া আদালতের দায়িত্ব, রিসিভার নিয়োগ করা যায় বিভিন্ন। ওই ব্যক্তি ফ্রেশ। এমনকি তার বিরুদ্ধে টাকা মেরে খাওয়া, ঋণ নিয়ে এই মানি সুট মামলা বা নানান মামলা টামলা যদি থাকে, এগুলো থেকে তিনি মুক্ত, তিনি একদম ফ্রেশ ব্যক্তি। এই মানবিক আইন কিন্তু রয়েছে। বাংলাদেশ কিনা ওই দেউলিয়ার দিকে যায় বিএনপির আমলে, কারণ এরা অতীতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে দুর্নীতিতে। শ্রীলঙ্কা একবার দেউলিয়ার কাছাকাছি গেছিল না, ব্যর্থতার কারণে, ভয়াবহ দুর্নীতি অনিয়মের ফলে বাংলাদেশ আবার দেউলিয়ার দিকে যেতে পারে। মাত্র 17 দিন হলো ক্ষমতায় আসলো, এখন বাংলাদেশে হাহাকার লেগে আছে। ওপেন খবরে দেখছেন হাহাকার, ভিতরের খবর ফুসা নাই। কি? জ্বালানি তেল নাই। একটা জিনিস মনে রাখবেন, একটা দেশে জ্বালানি তেল না থাকা মানে কিচ্ছু নেই, ও একদম মরে গেছে। কারণ বাংলাদেশ চলতে হলে জ্বালানি তেল লাগবে। জ্বালানি ছাড়া দেশ এক মুহূর্ত চলতে পারে না। আপনার ঈদের সময় বাড়ি যাওয়া থেকে শুরু করে আপনি চাউল খাবেন, ভাত, ধান দিয়ে চাউল বানিয়ে খাবেন, ওতেও জ্বালানি লাগবে। সবজি আপনার ঘর পর্যন্ত নিতেও জ্বালানি লাগবে। এই জন্য জ্বালানির দাম বাড়লে চেইন ইফেক্ট করে, এর মানে সব জায়গায় দাম বাড়ে। জ্বালানি এটা হচ্ছে একদম হার্ট, ফুসফুস যা বলেন, যেটা ছাড়া চলতে পারে না মানুষ। বাংলাদেশে সেই জ্বালানি নাই। এই জন্য আগে ভাগে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চায় যে আমেরিকা আব্বা আমাদেরকে জ্বালানি দেন, আমাদের তো নাই, না খেয়ে মরবো। আবারও বলছি, জ্বালানি নাই এটা একটা সংকট না, জ্বালানি সংকট মানে পুরো জাতীয় সংকট। আপনার কিচ্ছু নাই, কোনো দাম নাই, রুহুর মতো। আপনার শরীরের মধ্যে রুহু না থাকলে যেরকম আপনার কোনো দাম নাই, ওরকম জ্বালানি না থাকলে কোনো দাম নেই। জ্বালানি না থাকলে দেশ চলতে পারে না। আন্ডারস্ট্যান্ড? বলবেন যে এখন তো বিদ্যুৎ, যেমন আপনারা যারা একটু গাড়ি টাড়ি চালান, এখন ইলেকট্রিক গাড়ি বের হয়েছে। আরে ভাই, ইলেকট্রিসিটি উৎপাদন করতেও তো জ্বালানি লাগে। হ্যাঁ, যদি কোনোদিন আসতে পারে যে সবকিছু ইলেকট্রিক করে ফেলছেন এবং বিদ্যুৎ উৎপাদন এটা জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ বা অন্য কোনো বিদ্যুৎ, তখন হয়তো জ্বালানি না থাকলে কিছু রিলিফ আপনি পাবেন। কিন্তু একদম জ্বালানি মুক্ত পৃথিবী অসম্ভব। এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা তেল ব্যবসা। মধ্যপ্রাচ্যে রাজতন্ত্র, রাজতন্ত্র মানে রাজারা যা বলবে, জনগণের কথা কোনো দাম নাই। কিন্তু সেখানে একটা গোষ্ঠীর কথার দাম আছে, তারা রাজতন্ত্রকে প্রভাবিত করতে পারেন, তারা হচ্ছে তেল কোম্পানি, এই জ্বালানি কোম্পানি। বুঝতে পারছেন? রাজতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে তেল কোম্পানির কাছে জিজ্ঞেস করে সিদ্ধান্ত নিতে হয় কতটা প্রভাবশালী, কতটা পাওয়ারফুল। সেই জ্বালানি বাংলাদেশে নাই। বিএনপি ক্ষমতা আসার 17 দিনের মধ্যে আপনি পাম্পে যে ফিরে আসছেন নাই, আগে ভাগে তারা সাহায্য চেয়েছে নাই। এখন বলবেন এই যে খবরগুলো একটু আপনাদের বলি, আপনি কিনতে যাবেন নাই, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। আপনি যদি মোটরসাইকেল মালিক হন সর্বোচ্চ 2 লিটার কিনতে পারবেন, প্রাইভেট কারের মালিক হলে 10 লিটার। জ্বালানি নাই। এটা হচ্ছে এখন সিম্পল একটু তেল কিনবেন, পেট্রোল বা কেরোসিন তেল না কি বলে, আপনি গাড়ির মধ্যে ঢুকাবেন, সেটাও আপনার টাকা আছে, কিন্তু 2 লিটার বেশি কিনতে পারবেন না। বুঝতে পারছেন বাংলাদেশ কোথায় এসেছে? এখন বলবেন যেটা তো ইরান যুদ্ধের ফলে। আরে ভাই, এইসব ভুল জিনিস আমাদেরকে বুঝাবেন না। পৃথিবীতে সংকট আসবে, সংকট ওভারকাম করে কিভাবে দেশ চালানো যাবে, এটাই হচ্ছে শাসন। ইরান যুদ্ধ, অমুক যুদ্ধ, এরকম সংকট সবসময় কোনো না কোনো সংকট চলতে থাকে। তা ইরান যুদ্ধ বিকল্প কি? কই ভারতে দেখছেন জ্বালানি সংকট? পাকিস্তানে দেখছেন? আর কোন দেশে দেখছেন এরকম জ্বালানি সংকট? আপনি দেখাতে পারবেন না। শুধু বাংলাদেশে, অন্য কোথাও হয় না, শুধু বাংলাদেশে কেন হয়? মানে বিকল্প ভাবতে পারে নাই, এটা বিএনপির ব্যর্থতা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে শুধু বাংলাদেশে সবজির দাম বাড়ে, অন্য কোনো দেশে বাড়ে না, এটা বন্ডামি। তো দর্শক, সামনে বিদ্যুতের দাম বাড়াবে, আপনি রিক্সা চালিয়ে যে ইনকাম করেন, বিএনপি সরকার পকেট কেটে নিয়ে যাবে। ভোট দিয়েছেন না, এখন দেন, অপেক্ষা করেন। এই জ্বালানি দামও বাড়াবে। জ্বালানি তো বিএনপি টুকুরা খেয়ে ফেলে, ইরান যুদ্ধ না, টুকুরা খেয়ে ফেলে, এটা হচ্ছে কথা। আমেরিকার দালালি করে, আমেরিকার সাথে গোপন চুক্তি করে ক্ষমতা এসেছেন। নইলে চীন ভিত্তিক বা চীনের সাথে যদি একটা ব্যালেন্স রিলেশন হতো, আমি বলছি না যে চীনের দালালি করবেন, একটা ব্যালেন্স হবে। ইরান যুদ্ধে পৃথিবী অচল, হরমুজ প্রণালী অচল হয়ে গেলেও চীনের সাথে সম্পর্কের ফলে আপনি বিকল্প পেতেন, আর আপনি নির্ভরশীল হয়েছেন পুরোপুরি আমেরিকার। চীনের কোনো স্ট্র্যাটেজিক প্রেজেন্স বাংলাদেশে রাখেন নাই। চীন তো এখন আপনাকে কোনো সহায়তাই দিবে না, আগে যা দেওয়ার কথা বলছে তাও দিবি করে বলে দিবে না, কারণ আপনি আমেরিকা দালালি করছেন। প্রত্যেকটা যুক্তি এবং এমন গোপন চুক্তি করেছেন যেখানে চীনের স্বার্থকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। নির্বাচনের 3 দিন আগে এটা বিএনপি যোগ সাজসে ইউনিট সরকার করে দিয়ে গেছে। দর্শক, এই জন্য
এই যে দেখেন, এই যে আপনি ইরান যুদ্ধকে দায়ী করেন না, ইরান যুদ্ধে তো ইরানের বিরুদ্ধে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে, তারা দেখ না জ্বালানি সহায়তা করুক, করতে পারবে না। কিন্তু ব্যালেন্স রিলেশন থাকলে চীন আপনার সমস্ত বিকল্প প্রোভাইড করতে পারত, দ্যাট ওয়াজ পসিবল। তো দর্শক, বিএনপি ক্ষমতায় আসা 17 দিন পর এই পেট্রোল পাম্পে জ্বালানি নাই, মানে অল্প কিছু আছে, নাই বলেই তো আপনার লিমিট করে দিয়েছে যে এর চাইতে বেশি কিনতে পারবেন না, নাই বলেই তো বিরাট সিরিয়াল। নইলে 12 মাস দেখেন এরকম সিরিয়াল, আপনি আপনার ইচ্ছা মতো আপনি, বাংলাদেশে এখন পেট্রোল পাম্প প্রচুর, কোনো সিরিয়াল নেই। এখন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বলা হচ্ছে বৈশ্বিকভাবে, কিন্তু এখানে আমি দায়ী করবো বিএনপি সরকারকে, কারণ তারা বিকল্প ভাবতে পারেনি, বিকল্প রাখতে পারেনি। এটা যা শুরু, সামনে দেখবেন 17 দিনের মধ্যে এই অবস্থা না, দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি থেকে শুরু করে সবকিছু এলোমেলো, সব প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করেছে, সামনে ভয়াবহ পরিস্থিতি। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।